করছিলাম। কারণ কি? এর কারণ হচ্ছে এই কারেন্টটা মূলত নির্ভর করে মাইনরিটি ক্যারিয়ারের উপরে। আর মাইনরিটি ক্যারিয়ার বলতে বোঝায় তোমার থার্মাল ইফেক্টের কারণে অথবা যেকোনো নরমাল টেম্পারেচারে যে পরিমাণ ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করে, ইলেকট্রন হোল পেয়ার জেনারেশনের সাথে এটার সম্পর্ক। তো এখন এইটার পরিমাণ তো আসলে ভোল্টেজের সাথে কোনো সম্পর্ক তেমন একটা নাই, তাই না? এই জন্য রিভার্স বায়াস যতই দেওয়া হোক না কেন, কারেন্টটা মোটামুটি অলমোস্ট ফিক্সড থাকে আর কি। কিন্তু দেখা যায় যে একটা নির্দিষ্ট সার্টেন ভোল্টেজ আছে, যেই ভোল্টেজের পরে, যেটাকে ক্রিটিক্যাল ভোল্টেজ বলতে পারি, যেই ভোল্টেজের পরে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে, একটা পিএন জাংশনে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে। এটা অলমোস্ট দেখতে লম্ব আকৃতির, মানে শার্প চেঞ্জ আর কি, এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যায়। যেমন ফরওয়ার্ড রিজিয়নে এরকম একটা কারেন্ট পাওয়া যায়, আমরা এটা জানি। আবার রিভার্স একটা ভোল্টেজ যখন দেই, তখন একটা নির্দিষ্ট ভোল্টেজে হঠাৎ করেই দেখা যায় কারেন্টটা খুব দ্রুত বাড়তে থাকে, যেটাকে আমরা বলি ব্রেকডাউন ভোল্টেজ। এটা সম্পর্কে তোমাদের আগের কিছু পরিচিতি আছে আমি জানি। এখন এই যে রিভার্স যে ব্রেকডাউন হচ্ছে একটা ভোল্টেজে, এইটাতে এটাকে কি আমরা ডিস্ট্রাকটিভ প্রসেস বলতে পারি? তোমাদের কি মনে হয়? সরি, রেকর্ড করতে ভুলে গেছি। জি স্যার। এটা কি ডিস্ট্রাকটিভ প্রসেস? জি স্যার, কারণ ওটা মানে ইয়াটা নষ্ট হয়ে যায় স্যার। সবাই কি একমত এটাতে? এই যে ফরওয়ার্ড রিজনেও তো কারেন্ট অনেক হিউজ বাড়তেছে, আবার রিভার্স রিজনেও বাড়তেছে। তাহলে একটা সার্টেন ভোল্টেজের পরে যে হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে, এটা যদি ডিস্ট্রাকটিভ হয়, তাহলে ফরওয়ার্ড রিজনে এটাও তো ডিস্ট্রাকটিভ হওয়ার কথা। কি মনে হয় তোমাদের? মনে হয় হ্যাঁ। কি মনে হয়? যে ডিস্ট্রাকটিভ। তোমাদের কথাটা আংশিক ঠিক আছে, পুরোপুরি ঠিক নাই। এই রিভার্স ব্রেকডাউন যখন হয়, এটাকে আমরা ডিস্ট্রাকটিভ বলতেও পারি, নাও বলতে পারি। এখানে যদি আমি কারেন্টটাকে লিমিট করতে পারি, তাহলে রিভার্স ব্রেকডাউন মোডে কোনো একটা পিএন জাংশনকে আমরা অপারেট করতে পারি। বুঝতে পারছো? যদি কারেন্টের যদি আমরা লিমিট করতে পারি, আর কারেন্টটাকে লিমিট করার জন্য একটা রেজিস্টর ইউজ করা হয়, সেই রেজিস্টরের মানটা সিলেক্ট করতে হবে তোমাকে। একটা হাই রেজিস্টর যদি আমি দেই, তাহলে কিন্তু কারেন্টটাকে লিমিট করা সম্ভব। তুমি ভোল্টেজ যদি বাড়াও, তারপরেও কিন্তু অসুবিধা নাই। এখন যদি কারেন্টটাকে লিমিট না করা হয়, তখন এটা ব্রেকডাউন হয়ে যাবে, মানে জাংশনটা বার্ন করতে পারে ওভারহিটিং এর কারণে। যখন হাই কারেন্ট ফ্লো করে, তখন কিন্তু ওভারহিটিং হতে পারে। ওভারহিটিং হয়ে ডায়োডটা কিন্তু, বা ডায়োড বলো বা পিএন জাংশনটা বার্ন করতে পারে। সেটা রিভার্স ব্রেকডাউন মোডে যেমন হইতে পারে, ফরওয়ার্ড প্রসেসেও কিন্তু একটা ডায়োড নষ্ট হইতে পারে। হইতে পারে না? হতে পারে, যদি তুমি ঠিক মতো কারেন্ট লিমিটিং না করো, যদি রেজিস্ট্যান্সের মান সঠিকভাবে সিলেক্ট না করো, তখন কিন্তু এই ডায়োডটা ফরওয়ার্ড অপারেশনেও কিন্তু পুড়ে যেতে পারে। সুতরাং রিভার্স ব্রেকডাউন প্রসেস যে ডিস্ট্রাকটিভ প্রসেস, এটা এক কথায় বলা ঠিক হবে না। কারণ অনেক ডায়োড আছে যেগুলোকে ডিজাইন করা হয় রিভার্স ব্রেকডাউন মোডে অপারেশন করার জন্য। এটা ডিজাইনই করা হয়েছে এইভাবে। ওটার জন্য তোমাকে স্পেসিফিক একটা রেজিস্টর ইউজ করতে হবে। রেজিস্টরের হয়তো বা পাওয়ার রেটিং বলা থাকবে, এবং রেজিস্টরের তোমার কি বলে মান দেওয়া থাকবে। হ্যাঁ, মনে করো একটা সার্টেন অ্যামাউন্টের রেজিস্টর, সার্টেন
একটা ভ্যালুর রেজিস্টার তোমাকে ইউজ করতে হবে, তাহলে সেটা ব্রেকডাউন হবে না। এই জন্য এখানে বলা আছে, দেখো, is it a destructive phenomena? It is not inherently destructive. Inherently destructive না। If the current is limited to a reasonable value by the external circuit, the PN junction can be operated in reverse breakdown as safely as in the forward bias condition. বুঝতে পারছো? অর্থাৎ ফরওয়ার্ড বায়াস যেমন আমরা ইউজ করি, রিভার্স বায়াসকেও ঠিক একইভাবে ইউজ করতে পারবো, যদি এক্সটার্নাল সার্কিটটা ঠিকভাবে ডিজাইন করা হয়। আর এক্সটার্নাল সার্কিট যদি তুমি ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রেও ডিজাইন না করো, ফরওয়ার্ড বায়াসে তো পুড়ে যাবে, ডিস্ট্রাকটিভ হবে না, ফরওয়ার্ড বায়াস তো ডিস্ট্রাকটিভ হবে। মনে করো একটা ডায়োড, তুমি যদি এখানে ডায়োডের এক প্রসে যদি ধরো কথার কথা 2 ভোল্টও দাও, ডায়োডটা থাকবে? কোনো রেজিস্টর দিলা না তুমি, ডায়োড পুড়ে যাবে না? জি স্যার। মনে করো এটা হচ্ছে 0.7 ভোল্টের জন্য, এটা মানে কি বলে, এটা রিভার্স ভোল্টেজটা কত, এটার ভোল্টেজটা কত, ওই যে বিটি, যেটা থার্মাল ভোল্টেজ বলে না, কি বলে এটাকে, হ্যাঁ, এটা যদি তোমার 0.7 হয়, এখন 2 ভোল্ট যদি তুমি সরাসরি দাও, তাহলে তো ফরওয়ার্ড অপারেশনেও কিন্তু এটা পুড়ে যাবে, তাই না? রিভার্স ব্রেকডাউনটাও আসলে এটাকে ইনহেরেন্টলি এটাকে ডিস্ট্রাকটিভ বলা যাবে না। আচ্ছা, ম্যাক্সিমাম রিভার্স কারেন্ট, ইফ দ্য ব্রেকডাউন ভোল্টেজ এন্ড দ্য ম্যাক্সিমাম রিভার্স কারেন্ট ইজ নোন। মনে করো ব্রেকডাউন ভোল্টেজটা যদি আমি জানি যে কত ভোল্টেজে এটার ব্রেকডাউন হয়, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে ম্যাক্সিমাম কত কারেন্ট এই পিএন জাংশনের মধ্যে দিয়ে ফ্লো করতে পারবে, হ্যাঁ, এটা যদি আমার জানা থাকে, কারণ আই এর সাথে কি এর সম্পর্ক, টেম্পারেচারের সম্পর্ক, আই স্কয়ার আর, এটা এখান থেকে কিন্তু টেম্পারেচারের সম্পর্ক। ম্যাক্সিমাম কত কারেন্ট হইলে এই বলে এই ম্যাটেরিয়ালটা বার্ন করবে না, এটা যদি আমার জানা থাকে, তখন কিন্তু আমি এটা ডিজাইন করে নিতে পারবো, ঠিক আছে না? তখন এই আর এর ভ্যালুটা আমি ডিজাইন করে নিতে পারবো যে এই মিনিমাম এই রেজিস্ট্যান্সটা লাগবে। এখানে যদি আমি আই ম্যাক্স বসাই, এটা এখানে বের হবে কি, আর মিনিমাম। বুঝা গেছে? আর মিনিমাম বের হবে না? জি স্যার। হ্যাঁ, আর মিনিমামটা বের হবে। আবার ভোল্টেজের ক্ষেত্রে একটা লিমিটের ব্যাপার আছে, ভোল্টেজ তুমি কত ভোল্টেজ দিচ্ছ, এটাও একটা ফ্যাক্টর আছে। মনে করো এটা যদি রিভার্স ব্রেকডাউন ভোল্টেজটা যদি মনে করো 20 ভোল্ট হয়, মনে করো, হ্যাঁ, আর আই ম্যাক্সিমাম মনে করো 0.5 এম্পিয়ার। এখন যদি আর ডিজাইন করতে চাই, আর তখন তোমাকে কি করতে হবে, মনে করো তুমি 30 ভোল্ট দিলা, তুমি কত ভোল্টেজ দিবা তোমাকে আগেই চিন্তা করতে হবে, 30 মাইনাস 20 ডিভাইডেড বাই আই ম্যাক্স, তাহলে 10 ডিভাইডেড বাই 0.5, তাহলে 0.5 দিয়ে ভাগ করলে কত হবে, রেজিস্ট্যান্সের মান 20। কিন্তু এই যে দেখো 20 ওহম রেজিস্ট্যান্স হইলেই কিন্তু হবে না, সাথে কিন্তু তোমার কি লাগবে, এই রেজিস্ট্যান্সে কিন্তু পাওয়ার রেটিংটা খুব হাই হইতে হবে, তাই না? নাতে রেজিস্ট্যান্সটাও তো বার্ন করবে, তাই না? সুতরাং শুধু রেজিস্ট্যান্স, যে কোনো রেজিস্ট্যান্স দিলে হবে না, রেজিস্ট্যান্সের সাথে পাওয়ার রেটিং এটাকে সেট করতে হবে। আচ্ছা, at excess current flow the junction might damage by excessive reverse current by overheating the device. Even the device can damage in case of excess current flow in forward operation, এটা বললাম। এখন এই ব্রেকডাউনের মেকানিজম কি, দুইটা মেকানিজম হতে পারে, একটা হচ্ছে জেনার ইফেক্ট আর একটা হচ্ছে এভালান্স ব্রেকডাউন। এই দুই ধরনের মেকানিজম হতে পারে, এটা আমার ধারণা তোমরা আগেও কিছুটা পড়ছো, তাই না? পড়ো নাই? জি স্যার, ছিলাম। ইলেকট্রনিক্সে পড়ছো না? জি স্যার। পড়ছো, তবে আমার জানি না কতটুকু পড়ছো, এখানে হয়তো বা একটু
হালকা করে বলা ছিল, এখানে আরেকটু ডিটেলস বলা হবে। অনেকটা একই রকম, খুব ডিটেল না, জাস্ট তো মেকানিজমটা এখন আরেকটু ভালো বুঝবা আর কি। আগে তো ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয় নাই, তাই না? এখন ব্যান্ড ডায়াগ্রাম কাজে লাগবে, ডোপিং কনসেন্ট্রেশন কাজে লাগবে, এই জিনিসগুলো কিভাবে তোমার কোন একটা মেকানিজমকে মানে ঘটতে সহায়তা করে, এই জিনিসগুলো কিন্তু আগে ব্যাখ্যা করা হয়নি, এখন এটা ব্যাখ্যা করা হবে। যেমন একটা হচ্ছে জেনার ইফেক্ট আর একটা হচ্ছে এভালেন্স ব্রেকডাউন, এই দুইটা মেকানিজম। তো এর মধ্যে জেনার ইফেক্টটা হয় লো ভোল্টেজে, ইট অপারেটস নরমালি এট লো ভোল্টেজ, আর এভালেন্স ব্রেকডাউনটা ইট অপারেটস এট হাই ভোল্টেজ। মনে করো এটা 5 ভোল্ট বা 10 ভোল্ট হইতে পারে, আর এটা মনে করো আরো অনেক গুণ বেশি হবে এভালেন্স ব্রেকডাউন। ডিজাইনটাই ওইভাবে করা হয়, বুঝতে পারছো? এখন দেখো জেনার ব্রেকডাউন। জেনার ব্রেকডাউনটা হয় তখন যখন তোমার পিএন জাংশনটা ডোপিংটা অনেক একটু হাই ডোপিং কনসেন্ট্রেশন, ডোপিং কনসেন্ট্রেশনটা যদি হাই হয়, পি এবং এন এগুলোর ডোপিং কনসেন্ট্রেশন যদি হাই হয়, সেই ক্ষেত্রে জেনার ব্রেকডাউনটা হয়, বুঝতে পারছো? আর যদি তোমার মনে করো ডোপিংটা খুব বেশি হাই না, মিডিয়াম পর্যায়ে, তখন জেনার ব্রেকডাউনও হইতে পারে, আবার অ্যাভালেন্সও হইতে পারে, মাঝামাঝি দুইটা ইফেক্ট একসাথে কাজ করতে পারে কিন্তু। আর যদি লো হয় তখন জেনার ব্রেকডাউন ইফেক্টটা খুব একটা কাজ করবে না, তখন অ্যাভালেন্সটাই কাজ করবে। সুতরাং কোন একটা পিএন জাংশনের ক্ষেত্রে ডোপিং কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে জেনার ব্রেকডাউন হতে পারে, অথবা অ্যাভালেন্স ব্রেকডাউন হতে পারে, অথবা দুইটাই হইতে পারে। দুইটা মেকানিজম একসাথে কাজ করতে পারে, বুঝতে পারছো কি বলতেছি? দুইটাই কিন্তু একসাথে হইতে পারে। যেমন দেখো, যদি ডোপিং কনসেন্ট্রেশনটা যদি হাই হয়, তখন কিন্তু ডিপ্লেশন উইডটা কি কম হবে না? ডাব্লিউটা কিন্তু কম হবে। তাহলে ডাব্লিউ যখন ছোট হয় তখন দেখো এই ব্যান্ড ডায়াগ্রামটা খেয়াল করো। দেখো ব্যান্ড ডায়াগ্রামটা যদি আমরা বলি, এটা যদি পি সাইড বলি আর এটা যদি এন সাইড বলি, তাহলে এই সাইডে কি আছে? অনেক ইলেকট্রন আছে না, এইদিকে ইলেকট্রন আছে, তাই না? এখন রিভার্স বায়াস অ্যাপ্লাই করার কারণে দেখো এই এন সাইডের কি কন্ডাকশন ব্যান্ডটা কি নিচে নেমে গেছে না? কন্ডাকশন ব্যান্ডটা কিন্তু নিচে নেমে গেছে, বুঝা গেছে? জি স্যার। এখন এন সাইডে এইদিকে তো অনেক ইলেকট্রন আছে, তাহলে এই ইলেকট্রন গুলোর জন্য কিন্তু এটা একটা ব্যারিয়ার, ঠিক আছে? কিন্তু এই যে ইলেকট্রন গুলো, এই ইলেকট্রন গুলোর জন্য দেখো এখানে কিন্তু একটা মানে অনেক এমটি স্টেট আছে এদিকে, এখানে কি অনেক এমটি স্টেট আছে, মানে অ্যালাউবল স্টেট আছে। কিন্তু এইখানে ডিপ্লেশন রিজনে কিন্তু একটা ব্যারিয়ার আছে। ডিপ্লেশন রিজনে কি আছে? একটা কিন্তু ব্যারিয়ার আছে, অর্থাৎ এদিকে মাইনাস এদিকে প্লাস, এখানে কিন্তু একটা ব্যারিয়ার আছে, এটা ঠিক আছে। ডিপ্লেশন রিজনে একটা ব্যারিয়ার আছে, কিন্তু এই ব্যারিয়ারটা যদি ছোট হয়, মানে এই ডিপ্লেশন রিজিয়নটা যদি ছোট হয়, তখন কিন্তু এই ইলেকট্রন গুলো কিন্তু এইদিকে পাস করতে পারে, যেটাকে বলে টানেলিং, বুঝতে পারছো? একটা হচ্ছে ইলেকট্রন এদিকে আসে, কিন্তু যদি ব্যারিয়ার থাকে, এই দেখো এদিকে ইলেকট্রন আছে, হ্যাঁ। এখন মনে করো ইলেকট্রন তো কি করে, যদি এখানে হায়ার এনার্জি থাকে তা ইলেকট্রন এইভাবে জাম্প করে যেতে পারে না, নরমালি যেতে পারে? যেতে পারে না। ইলেকট্রনকে কি করতে হয়? ইলেকট্রনকে উপরে উঠতে হয়, মানে হায়ার এনার্জি স্টেটে উঠতে হয়।
উঠার পরে এরপরে পাস করতে হয়, এটা হচ্ছে নর্মাল প্রসিডিউর। ঠিক তো? নর্মাল প্রসিডিউর কি, যে ইলেকট্রনের মধ্যে আয়োনাইজেশন হবে, আয়োনাইজেশন হয়ে ইলেকট্রনটা আপার স্টেটে যাবে এবং নিচে একটা হোল তৈরি করবে, এটা হচ্ছে নর্মাল প্রসিডিউর। এবং এই হায়ার এনার্জির ইলেকট্রনটা তখন এইদিকে ট্রান্সফার হতে পারবে। যদি এই সাইডে যদি লোয়ার এনার্জি থাকে তখন ইলেকট্রনটা এইভাবে ট্রান্সফার করে। বুঝতে পারছো? কিন্তু এইখানে কিন্তু একটা এক্সেপশনাল একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যদিও এখানে একটা পটেনশিয়াল ব্যারিয়ার আছে এই যে এই জায়গাটায়, কিন্তু এই ব্যারিয়ারটার উইথ যদি কম হয় তখন কিন্তু ইলেকট্রন টানেলিং হয়, এটাকে বলে ইলেকট্রন টানেলিং। বুঝতে পারছো কথাটা? স্যার আবার একটু সুবিধা। এটাকে তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এটাই তো ডিপ্লেশন রিজন, তাই না? তাহলে এখানে একটা পটেনশিয়াল ব্যারিয়ার আছে, আমি এইভাবে চিন্তা করতেছি, তাহলে এদিকে ইলেকট্রন আছে। এখন এই উইথটা যদি অনেক কম হয় তখন কিন্তু, আর এদিকে মনে করো কি আছে, রিভার্স বায়াস হওয়ার কারণে এইদিকে একটা নেগেটিভ, আর এদিকে আছে কি পজিটিভ, তাহলে কি ইলেকট্রনের উপর কিন্তু এইদিকে একটা ধাক্কা আছে, আর এদিক থেকে কিন্তু টানতেছে ইলেকট্রনকে টানতেছে না এদিকে, রিভার্স বায়াস থাকার কারণে জি স্যার। এই ইলেকট্রন গুলোকে কিন্তু টানতেছে এই সাইডে। এখন রিভার্স বায়াসের পরিমাণ যদি একটা সার্টেন লেভেল ক্রস করে তখন কিন্তু এই ইলেকট্রন যে এদিকে যে ফোর্স অনুভব করবে সেই ফোর্সটা কিন্তু অনেক হাই হবে। বুঝতে পারছো? জি স্যার। ইলেকট্রন হাই হবে। তো ইলেকট্রন কিন্তু নরমালি কি হয়, হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে ইলেকট্রন খুব সহজেই নরমালি যায়, এটা হচ্ছে নরমালি যায়। কিন্তু এখানে একটা ইফেক্ট আছে, এটাকে বলে টানেলিং ইফেক্ট। সেটা হচ্ছে যদি ইলেকট্রন যদি এখানে একটা ব্যারিয়ার থাকে, মনে করো ইলেকট্রন এখানে একটা এনার্জি ব্যারিয়ার আছে, তখন কিন্তু ইলেকট্রন নরমালি যেতে পারবে না, ইলেকট্রন নরমালি কখনোই যাবে না। তখন ইলেকট্রনকে কি করতে হয়, এনার্জি দিতে হয়, তখন সে হায়ার এনার্জিতে যাওয়ার পরে এরপর এদিকে যাইতে পারে। এটা হচ্ছে নরমাল প্রসিডিউর। অর্থাৎ মনে করো এইখানে যে ইলেকট্রন গুলো আছে, হ্যাঁ, বা এইখানে ইলেকট্রন গুলো কিন্তু নরমালি পাস করতে পারবে না, কিন্তু এইখানে যে অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে না, মনে করো অ্যাটম তো থাকে, এই অ্যাটমটা যদি মনে করো কোনোভাবে এনার্জাইজড হয় তখন কিন্তু এখানে একটা হোল তৈরি করে এবং এখানে একটা ইলেকট্রন তৈরি করে, যেই ইলেকট্রনটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। এখানে যে ইলেকট্রনটা সেটা কি, মাইনরিটি ক্যারিয়ার। তাহলে এই ইলেকট্রন গুলো কিন্তু নরমালি ট্রান্সফার হইতে পারবে, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? কিন্তু এইখানে কিন্তু অনেক ইলেকট্রন আছে এই জায়গাটায়, এই জায়গায়, এটা হচ্ছে লোয়ার এনার্জির ইলেকট্রন। দেখো কি, এগুলা কি লোয়ার এনার্জির ইলেকট্রন না? এগুলা কিন্তু হায়ার এনার্জির ইলেকট্রন না। কিন্তু এই ইলেকট্রনের জন্য কিন্তু এই দিকে সে একটা লোয়ার এনার্জি পাচ্ছে। দেখো এই ইলেকট্রন গুলো কি, এই এন সাইডে, এটা যদি পি সাইড হয় আর এটা যদি এন সাইড হয়, তাহলে এন সাইডের এইদিকে কিন্তু অনেক এমটি স্টেট আছে। কিন্তু সমস্যা কি, সমস্যা হচ্ছে এই পটেনশিয়াল ব্যারিয়ার। কিন্তু তোমার কোয়ান্টাম থিওরি অনুসারে, কোয়ান্টাম থিওরি যদি আমরা ফলো করি, কোয়ান্টাম থিওরিতে তোমার এই পটেনশিয়াল ব্যারিয়ারটা যদি ইনফাইনাইট না হয়, ধরো পটেনশিয়াল ব্যারিয়ারটা ইনফাইনাইট না, যদি ইনফাইনাইট হয় তাহলে সেটা আলাদা কথা, তখন আর ইলেকট্রন পাস করার সম্ভাবনা নাই। কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় যদি এই ব্যারিয়ারটা যদি ইনফাইনাইট না হয়, যদি ফাইনাইট ব্যারিয়ার হয়, তখন ইলেকট্রন ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি যদি ক্যালকুলেশন করা হয় তাহলে দেখা যায় যে প্রবাবিলিটি এইদিকেও আছে এইদিকেও আছে। বুঝতে পারছো? এটা কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি দিয়ে এটা প্রুফ করা যায়। অর্থাৎ ইলেকট্রন এদিকে থেকে এখানে কিন্তু পাস করবে, এবং এইটা যদি ব্যারিয়ারটা যদি অনেক পাতলা হয়, অনেক চিকন, এই জন্য বলা হয়েছিল হাইলি ডোপিং। বুঝতে পারছো? তোমার এই জেনার মেকানিজমটা হয় যদি পিএন জাংশন দুইটাই যদি ডোপিং কনসেন্ট্রেশন হাই হয় তাহলে কিন্তু উইথটা কিন্তু ছোট হবে, ওভারঅল উইথ। তাহলে উইথ যদি ছোট হয় তাহলে এই যে পটেনশিয়াল ব্যারিয়ার আছে এই ব্যারিয়ারের উইথ তো কিন্তু ছোট হবে।
চিকন হবে। তাহলে ইলেকট্রন হয় কি, টানেলিং হয়। টানেলিং মানে কি জানো? ওই ভিতর দিয়ে ছিদ্র করে চলে যাওয়া আর কি। ইলেকট্রনের যে ওয়েভ প্রপার্টি আছে, সেই ওয়েভ প্রপার্টির জন্য দেখা যায় ভিতর দিয়ে সে চলে যেতে পারে, এই পটেনশিয়াল ব্যারিয়ারকে উপেক্ষা করতে পারে। ইলেকট্রন যাওয়া তো আসলে কোনো কঠিন কিছু না। ফিজিক্যালি চিন্তা করো যে এটা একটা ম্যাটেরিয়ালের ভিতরে এই সাইডে ইলেকট্রন আছে, আর এখানে কি আছে? এখানে তো তেমন কিছু না। এখানেও তো তোমার অ্যাটম আছে, তাই না? বিভিন্ন অ্যাটম আছে। তাহলে ইলেকট্রন তো নরমালি অ্যাটমের মধ্যে দিয়েই তো যায়, তাই না? কিন্তু বাধা ছিল কি? এখানে একটা পটেনশিয়াল ব্যারিয়ার ছিল, আর তো কিছু না। কিন্তু পটেনশিয়াল ব্যারিয়ার থাকলেও এদিক দিয়ে তো তাকে ইলেকট্রনটাকে ধাক্কা দিতেছে, বুঝো নাই? জি স্যার। ইলেকট্রনটাকে তো খুব জোরে ফোর্স হয়ে ধাক্কা দিচ্ছে তো, কারণ এদিকে আমার নেগেটিভ চার্জ আছে আর ডান দিকে আছে পজিটিভ চার্জ। একে তো এই দিক দিয়ে ধাক্কা দিচ্ছে আর একদিক দিয়ে এদিকে টানতেছে, কিন্তু মাঝখানে যে একটা ব্যারিয়ার আছে সেই ব্যারিয়ারটা হচ্ছে চিকন। বুঝতে পারছো? এই চিকন ব্যারিয়ার আছে। তাহলে এই ব্যারিয়ারটাকে এক সময় সে ইগনোর করতে পারে, মাঝখান দিয়ে টানেলিং হইতে পারে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে একটা নির্দিষ্ট লেভেলের পরে নির্দিষ্ট লেভেলের ভোল্টেজ অ্যাপ্লাই করলে দেখা যায় যে এটা টানলিং হয়, খুব সহজেই হয়। এটার জন্য কয়েকটা ইফেক্ট কাজ করে। খেয়াল করে দেখো যে শুরুতেই টানেলিং হচ্ছে না কেন? শুরুতেই টানেলিং হচ্ছে না কারণ কি, দেখো ইলেকট্রন যে এইদিকে যাবে কিভাবে যাবে? এই উপর এই ব্যান্ডটাকে তো নিচে নামতে হবে, তাই না? প্রথমে অল্প ভোল্টেজের জন্য কিন্তু ব্যান্ডটা কিন্তু এতটা নিচে নামে নাই, এই অবস্থায় আছে মনে করো। তখন কি টানেলিং হবে? হবে না। এখন মনে করো যখন এটা আরেকটু নিচে নামছে, তখন হয়তো বা দুই একটা টানেলিং হবে। যখন আরো নিচে নামবে তখন আরো কিছু টানেলিং হবে। যখন আরো নিচে নামবে একটা সার্টেন লেভেলের পরে কিন্তু এই টানেলিং ইফেক্টটা কিন্তু চরম আকার ধারণ করে। বুঝতে পারছো? এটাকে ইলেকট্রন লিকেজ বলতে পারো, টানেলিং অথবা ইলেকট্রন লিকেজ। মনে করো তুমি একটা বাদ দিছো, কিন্তু ইলেকট্রন এই বাদটাকে উপেক্ষা করে যেতে পারবে কেন? কারণ হচ্ছে একে তো এই দিক থেকে তাকে ফোর্স করতেছে নেগেটিভ, আর এইদিকে তোমার একটা পজিটিভ ভোল্টেজ দিয়ে রাখছি, ইলেকট্রন গুলোকে টানতেছে। কিন্তু এইদিকে কোনো অ্যালাউবল স্টেট নাই যদি লোয়ার ভোল্টেজ হয়। কিন্তু হায়ার ভোল্টেজ হইলে দেখো, যখন রিভার্স ভোল্টেজটা হায়ার হয়ে যাচ্ছে তখন কিন্তু এদিকে অ্যালাউবল স্টেট আছে। তখন কিন্তু ইলেকট্রনের এদিকে যেতে আর কোনো সমস্যা নাই, সে ভিতর দিয়ে যেতে পারবে। কারণ এই যে পটেনশিয়াল ব্যারিয়ার এক করতেছে কি, ইলেকট্রনকে এদিকে ধাক্কা দিচ্ছে, কিন্তু এই ধাক্কার থেকে এই ধাক্কাটার পরিমাণ বেশি। এই বাম দিক থেকে যে ধাক্কাটা দিচ্ছে এটার পরিমাণ অনেক অনেক গুণ বেশি। তো সেই ক্ষেত্রে কিন্তু টানেলিংটা হবে। তাহলে এটাই হচ্ছে তোমার কি, জেনার মেকানিজম। এটাকে বলা হয় জেনার মেকানিজম। সো দিস ক্রসিং অফ দ্য ব্যান্ড aligns a large number of empty states. এই যে ব্যান্ডটা যে ক্রসিং হয়, বুঝতে পারছো? ব্যান্ডটা ক্রসিং হচ্ছে না একটা সার্টেন লেভেলে এসে। তুমি তো ব্যান্ড ডায়াগ্রাম আঁকা দেখাইছিলাম, মনে আছে না ভুলে গেছো? এটা হচ্ছে কি, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে। আর যখন রিভার্স বায়াস মোডে হয়, ফরওয়ার্ড বায়াস মোডে কি হয়, এই ব্যান্ডটা উপরে উঠে যায়, আর রিভার্স বায়াস মোডে এটা নিচে নেমে যাবে। এই যে কোয়াজি ফার্মি লেভেলের কথা বলছিলাম, তখন এই যে এমটি স্টেট গুলো এগুলো কিন্তু সব নিচে নেমে যাচ্ছে। এই যে the crossing of the bands aligns a large number of empty states in the n side conduction band opposite to the many field states in the p side valence band. তখন p side valence band and a small depletion width, the barrier separation is small and tunneling of electrons cause the current flow. বুঝতে পারছো? এই সাইডে অনেক ইলেকট্রন আছে না, এই ইলেকট্রন গুলো কিন্তু অ্যাটমের মধ্যে আছে। অ্যাটম থেকে কিন্তু এগুলো আয়োনাইজড হয়ে দিকে যাচ্ছে। আয়োনাইজড বলতে এখান থেকে কি হচ্ছে, অ্যাটমের মধ্যে ছিল এগুলো। দেখো এখানে একটা জিনিস বুঝো, একটা বোঝার আছে কিন্তু এখানে। এই দিকের যে ইলেকট্রন গুলো এগুলো কিন্তু অ্যাটমের মধ্যে ছিল। বুঝতে পারছো কথাটা? ইলেকট্রন দুই ধরনের আছে, একটা হচ্ছে ফ্রি ইলেকট্রন, যখন উপরের স্টেটে থাকে এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন। আর এই দিকের যে ইলেকট্রন গুলো এগুলো কিন্তু ফ্রি না, এটা একটা অ্যাটমের মধ্যে ধরে রাখছে ইলেকট্রনটাকে। বুঝতে পারছো কথাটা? তার মানে এইখানে কিন্তু জেনার মেকানিজম যখন কাজ করবে তখন কি হবে, তখন কিন্তু এই ইলেকট্রনটাকে কিন্তু আলাদা করতে হবে।
বুঝতে পারছো কথাটা? অ্যাটম থেকে কিন্তু আলাদা করতে হবে, তার মানে অ্যাটম থেকে আলাদা করা মানে কি, এখানে একটা মানে কি অ্যাটমের উপর একটা অপারেশন হইতে হচ্ছে কিন্তু, মানে ইলেকট্রন কিন্তু এরকম না যে এটা ধরো থার্মালি এটাকে আলাদা করলাম, ইলেকট্রন হায়ার স্টেটে গেল এরপরে ব্যারিয়ারটা ক্রস করলো, ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে যেটা হচ্ছে ইলেকট্রন থেকে অ্যাটম থেকে জোর করে এটাকে টেনে ছিঁড়তেছে এমন একটা ভাব, বুঝো নাই? অ্যাটমের মধ্যে ইলেকট্রনটা লেগে আছে, এটারে টান দিয়ে এখান থেকে আলাদা করতেছে। এই জন্য বইয়ের মধ্যে লেখছে টিয়ারিং, মানে কাপড় ছিঁড়ে না যেরকম, সেরকম এটাকে ছিঁড়ে বের করছে। এটাকে বের করার জন্য এক তো হচ্ছে রিভার্স বায়াস ভোল্টেজ কাজ করতেছে, আর একটা হচ্ছে অপোজিট সাইডে এনার্জি স্টেটটা লোয়ার অবস্থানে আছে। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, জি স্যার। এখন দেখো বেসিক রিকোয়ারমেন্ট অফ টানেলিং কারেন্ট, লার্জ নাম্বার অফ ইলেকট্রনস সেপারেটেড ফ্রম এ লার্জ নাম্বার অফ এমটি স্টেটস বাই এ ন্যারো ব্যারিয়ার অফ ফাইনাইট হাইট। এটা এক নাম্বার কন্ডিশন। দুই নম্বর, probability of tunneling increases with sharp junction, জাংশনটা শার্প হইতে হবে, হাই ডোপিং হইতে হবে, ফাইনাইট ব্যারিয়ার হাইট হইতে হবে এবং লো উইডথ হইতে হবে। এটা আগের প্রথম কথাটাই রিপিট করছে আরেকটা। আচ্ছা, মেকানিজম, দ্য ফিল্ড আয়োনাইজেশন এট ক্রিটিক্যাল ফিল্ড। ক্রিটিক্যাল ফিল্ড, ফিল্ড কিভাবে হচ্ছে, ওই যে তোমার মনে করো রিভার্স বায়াস ভোল্টেজে তো একটা ফিল্ড কাজ করে, তাই না? ফিল্ড আছে না, দ্য ইলেকট্রনস কন্ট্রিবিউটিং দ্য কোভ্যালেন্ট বন্ড। এই যে দেখো, এই কথাটা কিন্তু এই মাত্র বলছি, দেখো, the electrons contributing the covalent bond torn from the parent atom and accelerated in the end site. এটা কিন্তু ভালো মতো মনে রাখবা মেকানিজমটা। এখানে কয়েকটা কথা ইম্পর্টেন্ট। এই যে দেখো, ইলেকট্রন গুলো যে কোভ্যালেন্ট বন্ডে যে কন্ট্রিবিউট করতেছে, সেই ইলেকট্রন গুলোকে কিন্তু টেনে ছিটতেছে। টর্ন কথাটা ইউজ করছে, খেয়াল করছো? টর্ন ফ্রম দ্য প্যারেন্ট অ্যাটম এন্ড এক্সিলারেটেড টু দ্য এন্ড সাইট। বুঝতে পারছো? আর ফিল্ড আয়োনাইজেশন কেন বলতেছে? কারণ হচ্ছে এই যে তোমার এইদিকে আমি নেগেটিভ ভোল্টেজ দিলাম আর এদিকে পজিটিভ ভোল্টেজ দিলাম, যার কারণে কিন্তু এখানে একটা ডিপ্লেশনটা বেড়ে যাচ্ছে এবং এখানে ডিপ্লেশন রিজনেও কিন্তু একটা ফিল্ড তৈরি হচ্ছে, তাই না? এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে মাইনাস প্লাস, তার মানে ইলেকট্রনের উপরে কিন্তু একটা ফিল্ড অ্যাপ্লাই হতেছে, তাই না? ফিল্ড বলতে মনে করো এই সাইডে একটা ফিল্ড, আর ফোর্স ইলেকট্রনের উপরে কোন দিকে, এই সাইডে একটা ফোর্স আসতেছে ইলেকট্রনের উপরে, ই ইন্টু ই, ইলেকট্রনের উপর ফোর্স। তাহলে এই যে ফিল্ড, এই ফিল্ডের কারণে এইটা এত একটা স্ট্রং ফোর্স, যেই ফোর্সটা কি করে, যে কোভ্যালেন্ট বন্ড বন্ড যে ইলেকট্রন গুলো ছিল এগুলোকে টেনে প্যারেন্ট অ্যাটম থেকে আলাদা করতেছে। আলাদা করে তোমার এটা ওই পটেনশিয়াল ব্যারিয়ারকে উপেক্ষা করে অপোজিট সাইডে পার করে দিতেছে। এই হচ্ছে তোমার কি বলে জেনার মেকানিজম। আচ্ছা, এখন দেখো অ্যাভালান্স ব্রেকডাউন, দুইটার মধ্যে কিন্তু মূলনীতিগত বিরাট পার্থক্য আছে, এটা কিন্তু এক না, পুরাই ডিফারেন্ট। আর অ্যাভালান্স ব্রেকডাউন দেখো, ফর লাইটলি ডোপ জাংশন, যখন জাংশনটা লাইটলি ডোপড হবে তখন কিন্তু ইলেকট্রন টানেলিং ইজ নেগলিজেবল, তখন টানেলিংটা খুবই নেগলিজেবল, টানেলিং হওয়ার সম্ভাবনা খুবই কম। হইতে পারে কিছু, হবে না তা না, হইতে পারে। হিয়ার দ্য ব্রেকডাউন মেকানিজম ইনভলভস দ্য ইম্প্যাক্ট আয়োনাইজেশন of the host atom by energetic carriers. আচ্ছা দেখো, এখানে কি বলে ডিপ্লেশন উইডথ এর ইকুয়েশনটা আরেকবার লিখছি এখানে। এখান থেকে আমরা দেখতে পারি যে যদি ডিপ্লেশন উইডথ যদি বাড়াইতে চাই আমি, তখন কিন্তু কনসেন্ট্রেশন, ডোপিং কনসেন্ট্রেশন আমাকে কি করতে হবে, কমাইতে হবে। আর উইডথ যদি কমাইতে চাই তাহলে কনসেন্ট্রেশন বাড়াইতে হবে। তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল, খেয়াল করছো? জি স্যার। ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ইফ Na and D large, the W will also be, এটা উল্টা লেখছি তাই না? জি স্যার, ওটা এর একটু কারেকশন করে ফেলি, কারণ পরে আবার তোমরা কারেকশন করে নিও তোমাদেরটাতে।
আমি আমারটা কারেকশন করে নিই। এই কি হলো? আচ্ছা, হ্যাঁ, তাহলে NaND যদি স্মল হয় তাহলে W উইল বি লার্জ। আচ্ছা, এখন দেখো এখানে এট ভেরি হাই ভোল্টেজ, এখানে কিন্তু ব্রেকডাউন মেকানিজমটা আরো অনেক হাই ভোল্টেজে শুরু হয়। At very high voltage, the electric field will be sufficiently high to force a electron of the p side, which was created by thermal effect. অর্থাৎ দেখো, মাইনরিটি ক্যারিয়ার হিসেবে কিন্তু কিছু ইলেকট্রন কিন্তু আগেও ছিল এবং কিছু ইলেকট্রন কিন্তু আগেও পাস হইতো না। জি স্যার। একটা পিএন জাংশনে কিন্তু মাইনরিটি ক্যারিয়ার কিন্তু এমনিতে পাস হয়, নরমালি কি হয়, পাঁচ স্যার। সেই ইলেকট্রনটা কি ইলেকট্রন, সেটা কিন্তু ফ্রি ইলেকট্রন। আমি এই জন্য বারবার এই কথাটা বোঝানোর চেষ্টা করতেছি, ইলেকট্রন কিন্তু দুই রকমের আছে। একটা হচ্ছে এখানে একটা অ্যাটম আছে, অ্যাটমের সাথে একটা ইলেকট্রন লাগানো আছে, সেটা কিন্তু লোয়ার এনার্জি স্টেটে। আর অ্যাটমটা যখন ফ্রি হয়ে যাচ্ছে কোভালেন্ট বন্ড থেকে ভেঙে, তখন কিন্তু এইখানে একটা ইলেকট্রন আসতেছে, সেই ইলেকট্রনটা কিন্তু ডিফারেন্ট, ওইটাকে এই ইলেকট্রনের সাথে মিলানো যাবে না। তাহলে এখন অ্যাভারেজ ব্রেকডাউনটা কিন্তু এই ইলেকট্রনের কারণে হয়, বুঝতে পারছো? আর আমি আগে যেটা বুঝাইলাম জেনার, সেটা কিন্তু এই ইলেকট্রন মানে লোয়ার এনার্জির ইলেকট্রন দিয়ে কিন্তু তোমার জেনার ইফেক্টটা তৈরি হয়। আর এভালেন্স ইফেক্টটা হয় এই যে উপরে হায়ার স্টেটের যে এনার্জি ইলেকট্রন আছে, এই ইলেকট্রন থেকে এটা স্টার্টিং শুরু হয় আর কি। এই কারণে কিন্তু এটা এখানে লেখা আছে, দেখো যে at very high voltage the electric field will be sufficiently high to force a electron of the p side which was created by thermal effect, যেটা আগেই ক্রিয়েট হয়েছে কিসের কারণে, থার্মাল ইফেক্টের কারণে সে আগেই ক্রিয়েট হয়ে গেছে, টু accelerated towards end side through the ট্রানজিশন রিজন। তাহলে ট্রানজিশন রিজন দিয়ে সে যখন যায়, তখন সে কি করে, সে উইথ এ ভেরি হাই কাইনেটিক এনার্জি, তখন কিন্তু তার কাইনেটিক এনার্জিটা অনেক হাই থাকে, তাই না? যেহেতু এখানে অনেক বেশি আমি নেগেটিভ ভোল্টেজ দিছি, এখানে নেগেটিভ ভোল্টেজটা কিন্তু অনেক বেশি থাকে এখানে তোমার অ্যাভালেন্স ব্রেকডাউনের ক্ষেত্রে, তাহলে এটার কাইনেটিক এনার্জি অনেক হাই থাকে। সো দিস ইলেকট্রন মেক্স এ কোলিশন উইথ দ্য ল্যাটিস, ল্যাটিসের সাথে তো কোলিশন হয়, তাই না? কিন্তু এই কোলিশনটা কিন্তু খুব মারাত্মক কোলিশন and cause ionization. এখন ইলেকট্রন এদিকে আছে আর এদিকে মনে করো অনেকগুলো, মনে করো নেগেটিভ আয়ন আছে, এটাকে তুমি ইয়ে হিসেবে দেখো, অ্যাটম হিসেবে দেখি, অনেক অ্যাটম আছে এখানে, তাই না? ডিপ্লেশন রিজনে অনেকগুলো অ্যাটম আছে না? জি স্যার। ইলেকট্রনটা যদি খুবই হাই এনার্জি নিয়ে, কাইনেটিক এনার্জি নিয়ে যদি যায়, তাহলে অ্যাটমের সাথে যখন এটার ইম্প্যাক্ট হয়, তখন এটাকে বলে ইম্প্যাক্ট আয়োনাইজেশন। এই এত জোরে ফোর্সে এটারে বাড়ি দিছে যে এই বাড়ি দেওয়ার কারণে এই অ্যাটমের আয়োনাইজেশন হয়ে গেছে, ওখান থেকে কিছু ইলেকট্রন বের হয়ে গেছে। এইখান থেকে কিছু ইলেকট্রন রিলিজ হয়েছে, জি স্যার। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে দেখো kinetic energy, this electron makes a collision with the lattice and cause ionization. A single such interaction results in carrier multiplication. এরকম একটা কি করে আরেকটাকে তৈরি করে, তখন দুইটা তৈরি হইলো, এই দুইটা আবার আগাইতে থাকে, এই দুইটা আবার আরো দুইটাকে তৈরি করে, এখন চারটা হইছে, এই চারটা আবার আবার যাইতে থাকে, এই চারটা আবার আরো চারটাকে তৈরি করে, এইভাবে মাল্টিপ্লিকেশন হইতে থাকে, বুঝতে পারছো? তাহলে ডিপ্লেশন রিজনটা যেহেতু বড়, সেহেতু ডিপ্লেশন রিজনের মধ্যে এই ঘটনাটা বারবার ঘটতে থাকে, বুঝতে পারছো কথাটা? ডিপ্লেশন উইথ কম থাকলে কিন্তু এটা সুযোগ হয় না, কিন্তু দেখো এখানে ডিপ্লেশন উইথটা কিন্তু বড় দেখানো হয়েছে, যার কারণে একটা ইলেকট্রন এদিকে গেছে, যাওয়ার পরে কি করলো, এখানে এখানে আরেকটা ইলেকট্রন তৈরি করলো, আর সে তো আছেই, তাহলে দুইটা হইলো, ঠিক না? তাহলে এই দুইটা কি করে, আরো চারটা কি এবারে আরো দুইটা তৈরি করলো, তাহলে এই দুইটা আরো দুইটা মানে চারটা তৈরি হলো এখানে। আর এদের কিন্তু একটু এনার্জি কিন্তু এখানে একটু ডাউন হচ্ছে, একটু নিচে নামানো হচ্ছে, কি কারণ, কি একটু এনার্জি ডাউন হচ্ছে, আবার এই চারটা আবার আগাচ্ছে, আগায় সামনে কিন্তু আরো চারটা তৈরি করবে। জি স্যার। মাল্টিপ্লিকেশন হচ্ছে, চেইন রিঅ্যাকশনের মতো। হ্যাঁ চেইনের মতো। কিন্তু যদি এখানে ডিপ্লেশন উইথ যদি কম হইতো, তাহলে কিন্তু এই সুযোগটা থাকতো না। জি স্যার। ডিপ্লেশন উইথটা বেশি হওয়ার কারণে কিন্তু এই সুযোগটা তারা পাইছে,
এবং নট অনলি ডিপ্লেশন উইথ বড় বাট অলসো তোমার এখানে নেগেটিভ ভোল্টেজটা অনেক হাই হইতে হবে। তার মানে ইলেকট্রিক ফিল্ড যেটা অ্যাপ্লাই হবে এই ইলেকট্রিক ফিল্ডটা অনেক হাই হইতে হবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড হইতে হবে, তা নাহলে হবে না। কিন্তু যদি ইলেকট্রিক ফিল্ড লো হয় তখন হয়তো বা এরকম হইতে পারে যে একটা ইলেকট্রন এখানে এসে আরেকটা ইলেকট্রনকে রিলিজ করছে, এরপরে যে দুইটা ইলেকট্রন তৈরি হয়েছে এই দুইটা ইলেকট্রন হয়তো বা পাস করে চলে গেছে কিন্তু আয়নাইজেশন করতে পারে নাই, সাফিসিয়েন্ট এনার্জি নাই, এরকম হইতে পারতো না? জি স্যার। এরকমও কিন্তু হইতে পারে। এই কারণে কিন্তু একটা সার্টেইন অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার পরে কিন্তু এই অ্যাভালেন্স ইফেক্টটা শুরু হয়। অর্থাৎ অ্যাভালেন্স ইফেক্টটা হয়তো বা শুরু প্রথম দিকে হয়তো অল্প অল্প শুরু হবে এবং তারপরে আরেকটু বাড়াইলে হয়তো এটা মারাত্মক আকার ধারণ করবে। এই কারণেই হঠাৎ করে দেখা যায় যে রিভার্স ব্রেকডাউন কারেন্টটা হঠাৎ করে বেড়ে যায়। জি স্যার। একটা সার্টেন অ্যামাউন্টের পরে এই মাল্টিপ্লিকেশনটা সিগনিফিকেন্ট ইফেক্ট করে। তাহলে এই মোটামুটি এখানে আলোচনা হয়েছে। দিস ইলেকট্রন মেক্স এ collision with the lattice and cause ionization. A single such interaction results in carrier multiplication. The original electron and the generated electron are both swept to the n side of the junction and the generated holes is swept to the p side. The degree of multiplication can become high, very high, if carriers generated within the transition region also have sufficient kinetic energy to make another ionizing collision with the lattice. So এখানে কি বলছে? So this is an avalanche process since each incoming carrier can initiate the creation of a large number of new carriers. আচ্ছা, এরপরে কি লিখছে? অ্যাপ্রক্সিমেশন অন অ্যাভালেন্স মাল্টিপ্লিকেশন। এখানে কিছু সিম্পল কিছু ক্যালকুলেশন দেখাইছে বোঝানোর জন্য। যেমন পি যদি হয় আয়োনাইজিং কলিশন প্রবাবিলিটি অফ আইদার টাইপ অফ ক্যারিয়ার, কোন একটা ক্যারিয়ার সেটা ইলেকট্রন হোক বা হোল হোক, তাহলে পি হচ্ছে আয়োনাইজিং কলিশন প্রবাবিলিটি। তাহলে মনে করো এন আই এন হচ্ছে, মনে করো কথার কথা এখানে 10টা বা 20টা প্রথমে ইলেকট্রন মনে করো বাম থেকে ডান দিকে যাচ্ছে, প্রথমে NIN এটার সংখ্যা হচ্ছে কি ইনপুট ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রনস ইনপুট। এটা 5টা হোক 10টা হোক এটা আমার দেখার বিষয় না, মনে করো এটা একটা সংখ্যা। তাহলে নাম্বার অফ আয়োনাইজিং কলিশন কত হবে? P ইনটু NIN, তাই না? প্রবাবিলিটি দিয়ে গুণ হবে না? জি স্যার। এটা গুণ হবে। তাহলে এখন ইলেকট্রনের সংখ্যা কত দাঁড়াইলো? আগে ছিল NIN, সাথে এই কয়টা রিলিজ করলো, যে কয়টা কলিশন হয়েছে সেই কয়টা ইলেকট্রন যদি ধরে নেই, মনে করো এক একটা কলিশনে একটা ইলেকট্রন কলিশন করে মনে করো একটা ইলেকট্রনকে রিলিজ করছে, ধরে নিলাম আর কি। তাহলে একটা সিম্পল একটা দেখাইলাম আর কি। এখন সেকেন্ড স্টেজে এটা কিন্তু ইনপুট হিসেবে কাজ করবে। তো নাম্বার অফ ইলেকট্রনস after the first stage solution and these electrons will again accelerate towards n side. ঠিক আছে না? এখন এই যে ইলেকট্রনগুলো, নতুন যে ইলেকট্রনগুলো তৈরি হয়েছে এগুলো আবার কিন্তু নতুন করে ইলেকট্রন তৈরি করবে। নাম্বার অফ আয়োনাইজিং কলিশন বাই n প্লাস p ইনটু NIN ইলেকট্রন। ইনপুট যেটা আবার নতুন যে ইনপুট রয়েছে। হ্যাঁ, নতুন এইভাবে করে কিন্তু মাল্টিপ্লিকেশন হইতে থাকবে। এভাবে করে যেটা হবে নাম্বার অফ the total number of electrons become, যেভাবে কিন্তু মাল্টিপ্লিকেশন হইতে থাকবে। এটা একটা সিম্পল এক্সাম্পল দেখাইছে যেভাবে মাল্টিপ্লিকেশন হইতে থাকে। তাহলে এটাকে যদি আমি n আউটপুট ধরি, চিন্তা করে নেই, এখানে বলছে n আউটপুট, তাহলে কিন্তু দেখা যাবে তোমার এটা এরকম বাড়তে থাকবে আস্তে আস্তে সংখ্যাটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন মাল্টিপ্লিকেশন। যদি n চিন্তা করি, ইলেকট্রন মাল্টিপ্লিকেশন যেটা হচ্ছে আউটপুট বাই ইনপুট। হ্যাঁ, আউটপুট বাই ইনপুট হচ্ছে মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এখানে তাহলে এটাকে একটু করতে হবে, এটা মনে হয় সমান সমান হবে, এই জায়গাটা বাদ পড়ছে, এটা ঠিক করে নিও। হ্যাঁ, n আউটপুট বাই n ইনপুট, তাহলে এটা হবে 1 প্লাস পি প্লাস পি স্কোয়ার। হ্যাঁ, এইটাকে মনে হয় এটা একটা সিরিজ, এই সিরিজটাকে সমাধান করলে এটা আসবে সিরিজের সামেশন। একটু সেভ করে নেই। আচ্ছা, এখন দেখো পি অ্যাপ্রোচেস টুয়ার্ডস ইউনিটি, পিটা কোন দিকে যায়? ইউনিটির দিকে যায়। সো দ্য ক্যারিয়ার মাল্টিপ্লিকেশন
increases without limit. মনে করো এখানে খেয়াল করে দেখো একটা জিনিস, এই পিটা কিন্তু একের দিকে যদি যায় তখন কি হবে জিনিসটা, ইনফাইনাইট হয়ে যাবে না এটা? জি স্যার ইনফিনিটি দিয়ে যাবে। হ্যাঁ, তাহলে পি এর মানটা যত বাড়তে থাকবে, হ্যাঁ, এইটা কিন্তু তত বাড়তে থাকবে, মানে ক্যারি ইলেকট্রন মাল্টিপ্লিকেশন যে জিনিসটা, জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু আসলে ইনফাইনাইটের দিকে চলে যেতে থাকবে। মানে ইনফাইনাইটের দিকে যাবে, মনে করো আমি যদি 5টা নিয়ে কাজ করি, আউটপুট দেখা যাবে যে 5 লক্ষ বা 5 কোটি হয়ে গেছে। ইনফাইনাইটের দিকে যেতে থাকবে। দেখো ইনপুট নিচে, আউটপুট উপরে, তাহলে আউটপুট ইনফাইনাইটের দিকে গেলেই তো এই রেশিওটা ইনফাইনাইটের দিকে যায়, তাই না? জি স্যার। আচ্ছা, as p approaches towards unity the carrier multiplication increase without limit. আরেকটা জিনিস হচ্ছে এখানে, এটা কোনো প্রমাণ দেখায় নাই, কিন্তু এখানে জাস্ট ওই যে ইনপুট ভোল্টেজের সাথে এম এর একটা রিলেশন করার চেষ্টা করছে এখানে, ইনপুট ভোল্টেজের সাথে। এটা একটু কাটাকাটি হয়ে গেছে, জিনিসটা হচ্ছে 1 মাইনাস ভি ডিভাইডেড বাই ভি, ওই যে ব্যারিয়ার যে পটেনশিয়াল এন, তাহলে ব্যারিয়ার পটেনশিয়াল যেটা, তার থেকে যত বেশি তুমি বাড়াবা, হ্যাঁ, তত কিন্তু প্রবাবিলিটিটা বাড়তে থাকবে না? জি স্যার, তত এটা পারবে, কন্ট্রিবিউশনটা পারবে। প্রবাবিলিটি বাড়বে। তাহলে এটাকে যদি আমি প্রবাবিলিটি টু দি পাওয়ার এন চিন্তা করি, এটা এইভাবে একটা এক্সপ্রেশন দেখাইছে আর কি, আর কিছু না। এই, আচ্ছা, এই হচ্ছে মোটামুটি দুইটা মেকানিজম। এখানে আরো কিছু কথা আলোচনা করা যায়, আমি একটু বই এতটুকুই আছে আর কি, কিন্তু এখানে আরো কিছু জিনিস আছে, যেমন টেম্পারেচারের ইফেক্ট, এটা আরো অন্যান্য জায়গায় আছে, এটা রানি নাই বইয়ে, যেহেতু নাই, একটু এভাবেই থাক। আচ্ছা, ক্যাপাসিটেন্স অফ পিএন জাংশন, এটা এখন একটু দেখাই যে there are two types of capacitance: the junction capacitance due to the dipole in the transition region, the charge storage capacitance arising from the voltage lagging as current changes. তাহলে দুই ধরনের ক্যাপাসিটেন্স আছে, একটা হচ্ছে জাংশন ক্যাপাসিটেন্স ডিউ টু দ্য ডাইপোল ইন দ্য ট্রানজিশন রিজন। ট্রানজিশন রিজনের মধ্যে আমরা জানি যে একটা ডাইপোল টাইপের তৈরি হয়, তাই না? জি স্যার, অ্যাকসেপ্টর আর ডোনারের মধ্যে। তাহলে এটা তোমার, এটার কারণে কিন্তু এক ধরনের ক্যাপাসিটেন্স তৈরি হয়। আরেকটা হচ্ছে যে চার্জ স্টোরেজ ক্যাপাসিটেন্স, এটা হচ্ছে যখন ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, এখানে কারেন্টের একটা লিডিং ল্যাগিং একটা ফ্যাক্টর চলে আসে, এটার কারণে একটা ক্যাপাসিটেন্স তৈরি হয়। সো ওয়ান ডোমিনেট এট রিভার্স বায়াস, রিভার্স বায়াস কন্ডিশনে এক নাম্বারটা ডোমিনেট করে, এক নাম্বারটা তখন কিন্তু বড় হয়ে যায়। আর দুই নম্বর হচ্ছে এট ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে দুই নম্বরটা ডোমিনেট করে। এটা যদিও খুব বেশি অ্যানালাইসিস দেখায় নাই, এই দুইটা জিনিস আলাদা করে ক্যালকুলেশন দেখায় নাই, এখানে জাস্ট ইন জেনারেল আলোচনা করছে। ডিটারমাইনেশন অফ সি, সি বের করার জন্য আমাদের যে কমন সূত্র আছে ডিকিউ বাই ডিভি, এটা থেকে এই সূত্র দিয়েই আমরা মূলত সি ক্যালকুলেশন করি। সো সি চেঞ্জেস নন লিনিয়ারলি উইথ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ, এটা আমরা দেখাবো। যেমন ডাব্লিউ এর ইকুয়েশন প্রথমে দেখালাম ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, এটা হচ্ছে ডাব্লিউ। আর যদি বায়াসিং করি, বায়াসিং করলে ডাব্লিউ এর ইকুয়েশনটা এরকম হয় উইথ বায়াসিং। এখন ভি ইজ পজিটিভ ফরওয়ার্ড বায়াসে, তাহলে ভি যদি ফরওয়ার্ড বায়াসে পজিটিভ হয় তখন কিন্তু ডাব্লিউ তো কমে যাওয়ার কথা। জি স্যার, কমাতে। উল্টা লেখছি মনে হচ্ছে, এটা মনে হয় উল্টা লেখছি। এটা আমার যেটা ধারণা, বইয়ে ঠিক আছে, এখানে উল্টা লেখছি আমি, জিনিসটা উল্টা হবে। এটা এই সাইডে যাবে। সেভ হইতে এত সময় লাগতেছে।
আচ্ছা দেখি, এই যে তাহলে এটা হচ্ছে কিউ এর সূত্র। কিউ এর সূত্রের মধ্যে আমরা কি করতেছি, এই যে তোমার এনডি, এটা হচ্ছে তোমার ডান সাইডে, মানে এন সাইডে, xn 0 a ইন্টু কিউ। এটা হচ্ছে কিউ এর সূত্র, কি পরিমাণ চার্জ আছে। এটা তোমরা বুঝতেছো কিনা, এটা হচ্ছে তোমার নাম্বার অফ, তোমার ওই যে কি বলে ইয়ে বের করছে আর কি, নাম্বার অফ এনডি অ্যাটম, ডোনার অ্যাটম। নাম্বার অফ ডোনার অ্যাটম বের করতে গেলে কি করতে হবে, ভলিউম দিয়ে গুণ করতে হবে না? জি স্যার। এটা হচ্ছে ভলিউম, দেখো ভলিউম দিয়ে গুণ করছে, সাথে কিউ চার্জ ইন্টু এনডি। এই সূত্রটা আমরা আগেও দেখছি। তাহলে এখান থেকে আমরা আবার এইটা আর এটা দুইটা সমান, আমরা জানি দুই সাইডের চার্জ সমান থাকে। আর এটা হচ্ছে এক্স এর নট, এক্স এর নটের সূত্র, এটা হচ্ছে এক্স পি নটের সূত্র। তাহলে এখানে কিউ এর সূত্রটা যদি এটা বসায় দেই, মানে এটা যদি এখানে বসাই, তাহলে আমরা এটা পাই। আর যদি ডাব্লিউ এর সূত্রটা যদি এখান থেকে এখানে বসাই, তাহলে কিউ এর এটা একটা সূত্র পাচ্ছি আমরা, ঠিক আছে? এখান থেকে দেখা যাচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এরকম একটা জিনিস পেয়ে যাচ্ছি আমরা, দেখো। তাহলে কিউ এর সূত্রটা কিন্তু লিনিয়ার না, একটা নন লিনিয়ার সূত্র। Thus the charge is a non-linear function of the applied voltage. Non-linear function পাচ্ছি, ভোল্টেজের non-linear function। এবং এটা যদি তুমি প্লট করো তাহলে দেখতে পারবা যে non-linear ফাংশনটা কেমন হচ্ছে। এই যে এখানে দেখাইছে রিভার্স বায়াস কন্ডিশনে, এটা এন সাইড, এটা কিন্তু এন সাইড, এটা জাংশন মনে করো, জাংশনের এন সাইড। তাহলে এখানে যদি ভোল্টেজটা বাড়ে, এখান থেকে এখানে বাড়ে, তাহলে ডাব্লিউ কিন্তু এখান থেকে বেড়ে এখানে চলে আসতেছে। So we can calculate the junction capacitance Cj since the voltage V0 minus V or the barrier height makes change in the charge as well as the capacitance. সুতরাং এখন এখানে আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। এই যে কিউ বের করলাম না, জি স্যার। কিউ কে বি কিউটা এর বের করার সাপেক্ষে, পরে এই যে মূল যে সূত্র, বি এর সাপেক্ষে। এই ভিটা দিয়ে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে একটা ডিফারেন্সিয়েশন দেখানো আছে, এটা যদি ভালো মতো দেখো তাহলে বুঝতে পারবা। V0 মাইনাস V, এটা দিয়েই ডিফারেন্সিয়েশন করতেছি এটাকে। তাহলে এটা হচ্ছে তোমার ওই যে সি এর সূত্রটা এখানে নিয়ে আসছি। এখানে কিন্তু পুরাটাই কনস্ট্যান্ট, এই যে এটাও কনস্ট্যান্ট। এখানে এটা আসতে কোথা থেকে, এই যে সূত্র থেকে আসছে, যে এ আছে, জি স্যার বুঝছি। এই অংশ কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট পুরা টার্মটার সাথে কিন্তু টু দি পাওয়ার হাফ আছে। আর এটা হচ্ছে মনে করো ভেরিয়েবল। তাহলে এই ভেরিয়েবলকে এই যে ডিফারেন্সিয়েশন করলে দেখো কি আসতেছে, এটাকে যদি এক্স চিন্তা করো, এই পুরাটাকে, এটাও মনে করো এক্স, ঠিক আছে? ddx of x to the power half মনে করো, ddx of x to the power half, এটার সাথেও কিন্তু হাফ আছে, টু দি পাওয়ার হাফ আছে, তাই না? জি স্যার বুঝছি। তাহলে হাফ, আর এটার সাথে হাফ মাইনাস ওয়ান, আর বাকি যে অংশটা এটা অ্যাজ ইট ইজ, দেখো এটা বাইরে রাখছি, আর বাকি সবগুলোর উপরে কি হাফ বসায় দিছি। এই তারপরে এটাকে, এই হাফটাকে এদিকে নিয়ে আসছি, এখানে আর কিছু করা হয় নাই। এই দেখো এটা হাফ মাইনাস হাফ, হাফ মাইনাস ওয়ান, তার মানে কি মাইনাস হাফ হচ্ছে, মাইনাস হাফ হয়ে এটা নিচে চলে যাচ্ছে। স্যার বাকি পুরো রুট এক্স এর ডিফারেন্সিয়েশন আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমরা এই লাইন থেকে এই লাইন লিখতে পারি। এরপরে দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এই জিনিসটা আমরা জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এই জিনিসটা। এটাকে এখান থেকে কিন্তু ডাব্লিউ জিনিসটা বের করা যায়, এখান থেকে 1/W হিসেবে আছে এটা। এটাকে ওই ফরম্যাটে আনার জন্য যেটা করলাম, আমরা ডাব্লিউ আনতে চাচ্ছি আমরা এখানে, বুঝতে পারছো? সিজের মধ্যে আমরা ডাব্লিউ টার্মটা আনতে চাচ্ছি। তাহলে কিভাবে আনবো? তাহলে ডাব্লিউটা এখানে একটু দেখে নিলাম, এখানে কি আছে আসলে ডাব্লিউর মধ্যে। তাহলে আমরা দেখতেছি যে ডাব্লিউর মধ্যে আসলে টুয়াইস এপসিলন আছে। তাহলে টুয়াইস এপসিলন আনার জন্য আমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে এই টুটাকে ভিতরে নিলাম, এই টুটাকে ভিতরে নিলে 4 হয়,
আর এখানে এপসিলন স্কয়ার নিচ্ছি, উপরে এপসিলন স্কয়ার, এটা কাটাকাটি গিয়ে মানে একই জিনিস হচ্ছে আর কি, সোজা কথা একই জিনিস। আর এখানে নিচে 2, আচ্ছা এখানে কি করা হইলো, সেটাকে ভাগাকারে লিখছে স্যার, 1 বাই দিয়ে লিখছে স্যার। হ্যাঁ এই পুরো অংশটাকে, এই বাকি পুরো অংশটাকে আমরা আসলে নিচে নিয়ে গেছি, আর কিছু করি নাই। জি স্যার। হ্যাঁ নিচের অংশটাকে, এটা পুরোটাকে নিচের অংশে নিয়ে যাওয়া হয়েছে। তারপর কি ঠিক আছে এটা? আচ্ছা একটু দেখি, এই অংশটা, এই অংশটা এখানে টুয়াইসই আসবে কিউ, ঠিক আছে। তারপর আর তোমরা চেক করে দেখো এটা, এটা আমি চেক একবার করছি আর কি, তারপর দেখো চেক করে। তাহলে এই জিনিসটা আসতেছে কি দেখো, এটা কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি গিয়ে এখানে আসতেছে কি তোমার 1/w আসতেছে, এই পুরো অংশটা। স্যার নিচে আসলে তো উল্টে যাবে না স্যার পুরোটা? আমি তো মনে হয় একটু উল্টা করেন নাই। এই জিনিসটা কি আসতেছে দেখো, এই নিচের অংশটা, এই নিচের অংশটা কি আসতেছে? স্যার এর আগের লাইনটা, ওই যেখানে এপসিলন স্কয়ার লিখছে স্যার। হ্যাঁ ওটা কি হয়েছে? স্যার ওখানে স্যার কিউটা উপরে থাকার কথা না স্যার, কিউ বাই ভি নট, 2 এপসিলন ইনটু ভি নট মাইনাস ভি, এরকম হওয়ার কথা ছিল না? কথাটা পুরো বুঝি নাই, এটা এটা কাটাকাটি যাচ্ছে। স্যার আগের লাইনটাকে উল্টাইতে আমরা নিচেটা করছি না স্যার? যখন আমরা ভাগাকারে লিখবো তখন স্যার উল্টা দিতে হবে না স্যার? হ্যাঁ উল্টা দিতে হবে, ঠিক। স্যার উল্টা দেওয়ার সময় স্যার এখানে কিউটা তার তো উপর হওয়ার কথা ছিল স্যার, আগের লাইনে স্যার কিউ তো হরাকার আছে না স্যার, তাহলে তো এটা এখানে লব হবে স্যার। উপর হবে স্যার কিউ, নিচে হবে 2 এপসিলন ভি নট মাইনাস ভি, এখানে এক্ষেত্রে উল্টে যাওয়ার কথা ছিল স্যার। না, ঠিক আছে তো, আমি তো ঠিকই দেখতেছি। যেমন দেখো এই যে, একটু দেখো, এই দেখো এই অংশটা হুবহু নিচে চলে আসছে, দেখো এই অংশটা নিচে চলে আসছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ডাব্লিউটা দেখতেছিলাম। আর এই অংশটা দেখো, এই অংশটা হুবহু উপরে আছে, কোনো চেঞ্জ নাই। জি স্যার। এখন এখন দেখো খেয়াল করে, ঠিক আছে মনে হয়? জি স্যার ঠিক আছে। হুম। তাহলে এটাকে আমরা ইএ বাই ডাব্লিউ, দেখো আমাদের ক্যাপাসিটরের যে সূত্র, তোমরা একটা জেনারেল সূত্র আমরা জানি, এটা আবার এক ঝামেলা করতেছে। সি ইজ ইকাল টু এপসিলন এ ডিভাইডেড বাই ডি, এটা কিন্তু একটা জেনারেল সূত্র, তাই না? প্যারালাল প্লেট ক্যাপাসিটরের সূত্র না এটা? জি স্যার। প্যারালাল প্লেট ক্যাপাসিটরের সূত্র, এই জিনিসটা কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে। দেখো এখানে ডাব্লিউটা হচ্ছে ডি এর রিপ্লেসমেন্ট, ডাব্লিউ মানে হচ্ছে ডিপ্লেশন উইথ, যেটা তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মতোই কিন্তু এটা একটা অ্যানালগাস ক্যাপাসিটেন্স দেখাচ্ছে, এটা শো করতেছে। So in analogy with the parallel plate capacitor, the transition region with W corresponds to the with the plate separation of the conventional capacitor. তাহলে এটা হচ্ছে কনভেনশনাল ক্যাপাসিটরের ক্ষেত্রে, আর এটা হচ্ছে আমাদের পিএন জাংশনের ক্ষেত্রে। জি স্যার। তাহলে in case of an asymmetrically doped junction, the transition region extends primarily into the less heavily doped side, and the capacitance is determined by only one of the doping concentration. For P plus N junction, যদি P plus N হয় তাহলে কি হবে, N এটা অনেক বড় হবে, and XN naught টা approximately W হবে, while XP naught is negligible. তাহলে এখানে যে কোনো একটাকে বাদ দিয়ে দিছে, যেমন ND টাকে বাদ দিয়ে দিছে, বাদ দিয়ে এখানে শুধু ND থাকতেছে, দেখো যে ক্যালকুলেশন করছে ND থাকতেছে ফর P plus N junction। যদি P plus N junction হয় তাহলে
ইকুয়েশনটা এরকম হচ্ছে। আর যদি n প্লাস পি হয় তখন উল্টা হবে, উপরে n এ থাকবে। এবং এই যে ক্যাপাসিটেন্সটা প্লট করছে ভি এর রেসপেক্টে প্লট করলে এই ধরনের একটা নন লিনিয়ার কার্ভ পাওয়া যায়, নন লিনিয়ার কার্ভ। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্তই থাক। এরপরের ক্লাসে আমরা ইনশাল্লাহ বিজেটি শুরু করব, বিজেটির অপারেশন এগুলো দেখবো ইনশাল্লাহ। অ্যাটেন্ডেন্স দিতে পারছো নাকি? স্যার ইংলিশ শীতের দিলে ভালো।